দর্শক, আপনাদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন। এবং আজকে আমরা যার ভুবন নিয়ে আলাপ করব তিনি স্বনাম খ্যাত এবং সবাই আসলে তার পরিচয় জানেন, এবং যারা বিশেষ করে চলচ্চিত্র প্রেমী এবং মার্ভেল প্রেমী, তার আসলে মার্ভেল কমিক্সের যারা আসলে অনুসরণ করেন তারা তাকে সবাই চেনেন। তিনি আর কেউ নন, ওয়াহিদ ইবনে রেজা। আহ, আপনাকে স্বাগত জানাই, এবং আসলে এই অনুষ্ঠানটা আম, দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে বলতে চাই যে ওয়াহিদ ইবনে রেজা যেহেতু আমার বন্ধু, এবং আমরা বন্ধু ছিলাম কলেজে। এবং একসাথে তো নটরডেম কলেজের আমরা একই সাথে হ্যাঁ, কালচারাল অনুষ্ঠান করে আসা দুই বন্ধু। আহ, সেহেতু এটা আপনি আপনি করলে বিষয়টা খুব হ্যাঁ, মেকি, জিনিসটা এবং আসলে হয় না, জিনিসটা এটা হয় না, হয় না। হয় আমরা না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি দর্শক, যে আমরা তুমি তুমি করে বলবো, এই জন্য আপনারা মাফ হ্যাঁ, করে দিবেন। কিন্তু হ্যাঁ, যেই ক্ষমা যেই সুন্দর জায়গাটা দৃষ্টিতে আপনারা, দেখবেন। হ্যাঁ একদম, মানে যেই জায়গাটা আপনারা বের করে নেবেন সেটা হচ্ছে যে ওয়াহিদ ইবনে রেজার সাথে তার তার কৈশোর এবং বন্ধুত্বের আলাপ, এবং সেই সময়কার কিছু ঘটনা আমরা এই গল্প স্বল্প করব, আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। এই হচ্ছে বিষয় আমাদের। তো Sure. আহ, বাপ্পি, হ্যাঁ, আহ, তোমাকে মানে প্রথমেই বলি যে সেটা হচ্ছে যে নটরডেম কলেজে আমরা যখন আসলে আম, মানে পড়াশোনার চাপে পিষ্ট এবং ক্লিষ্ট হয়ে যাচ্ছিলাম, সে সময় আমাদের হ্যাঁ, এক ধরনের কি বলে বাতাস, সুবাতাস এনে দিত, একটা ফুসফুসে একটা বাতাস এনে দিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাব হ্যাঁ। অ্যাক্টিভিটিস। এবং আমাদের একটা পত্রিকা ছিল, সাহিত্য পত্রিকা, ঢাকঢোল। ঢাকঢোলের ঢাকঢোল। আমি ছিলাম সম্পাদক। হ্যাঁ, তুমি হ্যাঁ। সেখানে লেখা নিয়ে আসতে, হ্যাঁ, আমি ঢাকঢোলে আমার ছাপতাম। প্রথম কবিতা ছাপা হয়। ও আমার প্রথম আচ্ছা, কবিতা ছাপা হয়। হ্যাঁ, এবং হ্যাঁ, তুমি কমেন্ট করছিলা, হ্যাঁ, হ্যাঁ তোমার লেখার মধ্যে হুমায়ুন আহমেদের ছাপ আছে। আমি একটা গল্প একদম, ছাপা একদম, হয়েছিল। ইউ একদম, গেভ একদম। দ্যাট নোট। আমি কিন্তু ভুল বলি নাই, কারণ হচ্ছে যে না, না, তুমি না, কিন্তু না, না, না। তখন কিন্তু হুমায়ুন স্যারের সঙ্গে আমার কোনো কানেকশনও নাই। মানে nobody না, না, knew সে যে আমি I was জানি। ended up going to act for him. So না, না, সেটাই বলছি যে আমরা তো হুম, তখন এইচএসসি তে পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, yes, আমরা জানি না। কিন্তু তুমি অনেক বড় ভক্ত ছিল হুমায়ুন আহমেদের, সেটা তোমার হ্যাঁ, লেখার মধ্যে যে ছিল হ্যাঁ, সেটা আমি বলেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল তুমি হুমায়ুন আহমেদের কাছাকাছি গেলে, এবং হুম, তুমি তার সাহচর্য পেলে, তার হুম, ধারাবাহিক অভিনয় করলে, এবং হুম, তার কবিতার বই সম্পর্কে তিনি তোমাকে মন্তব্য দিলেন। তো হুমায়ুন হুম। আহমেদ পর্বটা একটু শুনি তোমার কাছ থেকে। আসলে পুরো ব্যাপারটা হয়েছে খুব ফানি ভাবে। মানে আমাদের তুমি তো এই যে জানো যে আমি কতটা ফ্যান, মানে ওনার মানে ডাই হার্ড ফ্যান আর কি। তো এর মধ্যে আমাদের উন্মাদের এক ছোট ভাই মারুফ রেহমান, ও স্যারের একদিন ইন্টারভিউ নিতে গেছে। ইন্টারভিউ শেষে সেদিন স্যারের মুড খুব ভালো, তো স্যার বলছে যে মারুফ তুমি কি চাও আমার কাছে বলো, যা চাবা তাই দিব। তো মারুফ হচ্ছে তার জীবনে খুব শখ সে অভিনয় করবে, কিন্তু সে না নার্ভাস হয়ে বলতে পারে নাই। তো এখন এসে অফিসে এসে কান্নাকাটি করতেছে, বাপি ভাই আমি এটা কি করলাম, এত বড় একটা চান্স। তাই বললাম যে মারুফ শুনো, আমরা যখন ম্যাগাজিনটা বের হবে আমরা ম্যাগাজিনটা নিয়ে ওনাকে দিতে যাব এবং গিয়ে বলবো যে আমরা অভিনয় করতে চাই। এখন বোর্ডস থিং কি হইতে পারে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, বাট সেটা তো একটা গল্প না যে আমরা হুমায়ুন আহমেদের বাসায় ঘাট ধাক্কা খাইছি, তাই না? এটা তো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তো চলো আমরা করি। আমার এখনো মনে আছে আমরা রাইফেল স্কোয়ারের নিচে পার্কিং লট থেকে আমি ফোন দিছি স্যারকে, স্যার আমি উন্মাদের অ্যাসোসিয়েট এডিটর ওয়াহিদ রেজা, আপনার বাসায় আসবো আপনার ইন্টারভিউর ম্যাগাজিনটা নিয়ে। তিনি বলেন এই ম্যাগাজিন দিয়ে আমি কি করব? মানে আমার তো টোটাল পরিকল্পনা হচ্ছে গিয়ে যে এটা নিয়ে যাওয়া। জল ঢেলে উনি বলে দিচ্ছে। এটা দিতে হবে না। না, না, প্লিজ আমি একটু আসি, আমার আপনার বাসার খুবই কাছে আছি আমরা। তারপর উনি খুব বিরক্ত বলেন আচ্ছা ঠিক আছে আসো। আচ্ছা গেলাম। তো আমি আমার আমার কবিতার বই নিয়ে গেছি। আমার তখন ২ টা কবিতার বই বেরিয়েছে, দেবী আর কাব্য খাতা। তো নিয়ে গেছি, তো স্যার আমার বলে আমি তো তোমাকে চিনলাম না। কারণ আমি উন্মাদের অ্যাসোসিয়েট এডিটর স্যার, আমি একজন কবিও। আমি আপনার বই আমার বই নিয়ে আসি আপনাকে দেওয়ার জন্য। উনি বইটা নিলেন, নিয়ে বললেন যে দেবী নামে কিন্তু আমার একটা উপন্যাস আছে। আমি বললাম, হ্যাঁ আমরা জানি। উই অল নো দ্যাট। তো তারপর কথা হচ্ছে হঠাৎ করে উনি আমাকে বললেন কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। ইউ হ্যাভ এ ভেরি ইউনিক ফিজিক। আমেরিকা রাশিয়ায় খুব দেখা যায়, আমাদের দেশে ওরকম দেখা যায় না। তোমাকে যদি আমি একটা নাটকে নেই, চরিত্রে দেই অভিনয়, তুমি অভিনয় করবা? তা আমি তো তখন মারুফকে ভুলে গেছি, মানে আই ডোন্ট, মারুফ কিন্তু আমার পাশে বসা অধিক শোকে পাথর। আই ডোন্ট নো। আমি বললাম যে হ্যাঁ আমি অভিনয় করতে পারবো। আমি মঞ্চ নাটক করতাম, মঞ্চ নাটক করি এবং
আমি হচ্ছে উন্মাদের হয়ে কিছু কাজ করছি যেটা এখনো টিভিতে আসে নাই, আমার ধারণা পারবো। তো উনি বললো যে বড় ক্যারেক্টার দিব, ভচকা বানাতো। আমার না না ভচকা না। আমি তো বলো যে ঠিক আছে তাহলে কালকে চলে আসো, আমরা নুহাশপল্লিতে যাব। তো পরের দিন গেলাম নুহাশপল্লিতে একসাথে। তো উনি সারা রাত নুহাশপল্লিতে প্রথমে একটা ফানি জিনিস ছিল যে অনেক বড় তো নুহাশপল্লি, উনি হেঁটে হেঁটে দেখাচ্ছেন। তা আমি টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে, আমি তো মোটা মানুষ, আমি তো অত পারি না। তখন উনি আমার দিকে তাকায় বললেন যে তোমার তো আমার এই দেহখানি তুলে ধরো টাইপের অবস্থা। তখন আমার মনে হলো যে ও মাই গড, আই এম ওয়াকিং উইথ হিমু, কারণ এটা তো হিমুর বলার কথা। হিমু সবসময় রবীন্দ্রনাথের লাইন দিয়ে হিউমারটা করে। তো ওই দিন রাতে না সারা রাত ওনার বাসায় আড্ডা হয়েছে, আমি ছিলাম, উনি ছিলেন, আর আরেকজন ভদ্রলোক ছিলেন। তো শিল্প সাহিত্য নিয়ে কথা বলছেন, উনি আমার কবিতা নিয়ে কথা বললেন, আমাকে বললেন জার্মান এক কবির সঙ্গে আমার কবিতার স্টাইলের মিল আছে। তো আমার কাছে না দ্যাট ওয়াজ অল আই কুড এভার হোপ ফর। মানে এরপর পরের দিন আমার অভিনয় হোক বা না হোক আই ডিডন্ট কেয়ার, মানে আমার যা পাওয়ার ছিল, মানে আমি ওনার 200 বই পড়ছি, উনি আমার 2টা বই পড়ছেন, এন্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। তো পরের দিন যখন আমরা শুটিং এ গেলাম, শুটিং এ ফার্স্ট সিনটা ছিল, মানে ওনার একটা স্টাইল আছে, নতুন যারা কেউ অভিনয় করতে আসতেন, তো উনি হচ্ছে কঠিন ধমক দিতেন। এই ধমক যে পাশ খেয়ে যাবে সে হচ্ছে অভিনয় টিকে যাবে, যে এই ধমক পাশ করতে পারবে না সে টিকবে না। তো আমার সিনটা ছিল ফার্স্ট সিন, একটা গিটার হাতে গান গাইতে হবে, তোমার বাড়ির সামনে ছোট্ট ঘর বানাবো গো, ওই গানটা লিপ করতে হবে। তো উনি অ্যাকশন বলে দিচ্ছেন গান না শোনায়। তা আমি তো লিপ করতে পারি নাই, মিলে নাই। তো উনি আমাকে বলে এই ছেলে তোমার তো গান লিপ মিটতেছে না। আমরা আশ্চর্য, আমি তো গানটা শুনি নাই, আমাকে গানটা শুনতে দেন আগে। তো দ্য গুড থিং আবার হুমায়ুন আহমেদ স্যার ওয়াজ যে উনি লজিকটা খুব সুন্দর নিতে পারতেন। তিনি বললেন হ্যাঁ তাই তো, এই ওরে গান শোনানোর ব্যবস্থা করো। আমি গান শুনলাম, গান শুনে অন ক্যামেরায় দাঁড়ালাম, ফার্স্ট টেক ওকে ডান। স্যার বললো হ্যাঁ ক্যামেরা চেঞ্জ করো, এই শর্ট ওকে। আশেপাশে সবাই স্তম্ভিত যে এইটা কি, নতুন একটা ছেলে এসছে ফার্স্ট টেকে, সে হুমায়ুন স্যারের কাছ থেকে অ্যাপ্রুভ পেয়ে গেছে। পরে অনেকদিন পর আমাকে হুমায়ুন স্যার নিজে মানে যেটা বলেছিলেন যে আমি খুব অবাক হয়ে দেখলাম যে তুমি খুব নর্মাল, মানে খুব ক্যাজুয়াল ক্যামেরার সামনে, খুব সাবলীল ভাবে অভিনয় করছো, আমার তোমাকে নিয়ে আর চিন্তা করতে হলো না, খুঁটিনাটি সাটল জিনিসগুলি ধরা ছাড়া আমার আর চিন্তা করার কিছু লাগলো না। এই জন্য আমি আর কোনো মানে এক টেকে আমার ওকে হয়ে গেছে। তুমি চলে একটা বিগ অনেক বড় একটা পাওয়া টু গেট দ্যাট হ্যাঁ। ভ্যালিডেশন। আমার মনে আছে আর আমরা, তোমার তোমার তো হ্যাঁ, এমনি তো অভিনয়ের অভিজ্ঞতা ছিল, স্বপ্ন নামে একটা সংগঠন স্বপ্ন করেছিলে, মানে নামে আমাদের একটা দল ছিল, স্বপ্ন নর্ডেন থেকে একটু বের হওয়ার সৃজনশীল পরপরই। করতে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা মঞ্চ নাটক করতাম মহিলা সমিতিতে, তারপর পাবলিক লাইব্রেরিতে, তারপর নাট মঞ্চে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছিলাম যে স্যার আমি মঞ্চ নাটক করে আসা তো আমি পারবো। তো আসলে আমার মনে আছে যে 4টা পরপর ঈদের নাটকে অভিনয় করি। তো তারপর উনি আমাকে একটা টেক্সট পাঠান, জাস্ট 2টা শব্দ লেখা গুড জব। টু গেট আচ্ছা দ্যাট আচ্ছা। স্ট্যাম্প ফ্রম হুমায়ুন আহমেদ ইটস এ বিগ ডিল। আমার কাছে এখন ওই মানে অনেক পুরনো ফ্লিপ ফোনে ওই মেসেজটা আসে, আমার কাছে এখন ওই ফোনটা রাখা আছে জাস্ট ফর দ্যাট মেসেজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা দারুণ দারুণ অভিজ্ঞতা। এরপর মানে তোমার তো আহ, তারপর উন্মাদ পর্ব ছিল হুমায়ুন আহমেদের আগে। উন্মাদ হ্যাঁ পর্বে মানে হাসান হাবিব হুমায়ুন আহমেদের ছোট ভাই, তার সাথে হ্যাঁ, তোমার একটা সখ্যতা। উন্মাদে কিভাবে আসলে প্রথম মানে তুমি যুক্ত হলে? উন্মাদের মজার ব্যাপারটা কি জানো, আমি উন্মাদের জন্য যে প্রথম আইডিয়াটা লিখছিলাম সেটা কিন্তু নটরডেম কলেজে ব্যাক বেঞ্চে বসে লেখা। 3টা ও আইডিয়া লিখছিলাম বিভিন্ন বিভিন্ন রিক্সা চালকের ভ্যারিয়েশন নিয়ে। দেখুন সাথে 174 নম্বর উন্মাদ সংখ্যা যায়। তা আমার উন্মাদের কাজ করার ইচ্ছা অনেক, মানে অনেক দিনের ইচ্ছা। তো উন্মাদের অফিস খুঁজে পাচ্ছিলাম না, অফিস খুঁজে পাচ্ছিলাম না। তো আমার ইন্টারমিডিয়েট যখন জাস্ট পাস করছি, বুয়েটে চান্স পাইছি, কিন্তু আমাদের বুয়েটে ক্লাস শুরু হয়নি। তো তখন বই মেলায় উন্মাদের স্টলের সামনে হুম, হুম, দেখলাম যে রুমি ভাই বসা, আমাদের হ্যাঁ, হাসান অকাল খুরশিদ প্রয়াত রুমি, সাজ্জাদ, হ্যাঁ হাসান খুরশিদ সাজ্জাদ রুমি, কবির। হ্যাঁ, অকাল প্রয়াত সাজ্জাদ কবির ভাই বসা, কল্লোল ভাই বসা, মিজানুর রহমান কল্লোল। তো জি। আমি ওনাদের সামনে গিয়ে বললাম যে আমি উন্মাদে কাজ করতে চাই, পাঠক ফোরাম টোরাম না, দরকার হলে কাঁধে নিয়ে উন্মাদ বিক্রি করব, কিন্তু উন্মাদে কাজ করব, কি করতে হবে বলেন। তখন উন্মাদে আসলে দে আর ভেরি ইউজ টু মিটিং ক্রেজি পিপল লাইক দিস। তো তারা খুবই নর্মাল নিল ব্যাপারটা এবং বলল যে চলে আসেন আপনি। তখন হচ্ছে উন্মাদের অফিস হচ্ছে শাহবাগের বেসমেন্টে, বললো যে ওইখানে আমাদের অফিস, চলে আসেন। তো ভালো কথা। তা আমি গেলাম, তো সেখানে প্রথম হাবিব ভাইয়ের সাথে দেখা হলো, পরিচয় হলো। তো প্রথম দিন আমার মনে আছে যে হাবিব ভাই করছে কি, আমাকে কয়েকটা কাগজ ধরায়, ওই যে উন্মাদের একটা সেগমেন্ট হয় নানান রং, যেটা হচ্ছে বেসিক্যালি দুজন ক্যারেক্টার কথা বলতেছে, ডায়লগ গুলি বসাতে হয়। তিনি আমাকে দিয়ে বললেন যে দেখেন তো আপনার মাথায় কিছু আসে কিনা। আমার না মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে কিচ্ছু নাই মাথায়, মানে আমি একটা লাইনও দিতে পারলাম না। আমি তখন বললাম যে আমি এটা কি করতেছি, মানে আমার লজ্জায় যে এটা কোনো কথা।
তো তারপর যেটা হলো যে প্রথম একটা মাস আমি কিছুই করি না, আমি যেতাম, বসে থাকতাম এবং শুনতাম সবার কথা, মানে ইনপুট নিতাম। দেন আমি আইডিয়া দিই এবং একসাথে 3টা আইডিয়া যায় উন্মাদে, যেটা হাবিব ভাই আঁকেন। তো এবং যেটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া ছিল। পরে আস্তে আস্তে আমি উন্মাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর হই, পরে অ্যাসোসিয়েট এডিটর হই। এখন হচ্ছে আমি গত 11 বছর ধরে ফরেন করেসপন্ডেন্ট। কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশ ছেড়ে চলে যাই কানাডায়, তো স্বাভাবিকভাবে আমার নামটা বাদ গেছে, অন্য একজন আসছে অ্যাসোসিয়েট এডিটর হিসেবে। তো আমি কানাডা থেকে হাবিব ভাইকে ফোন করছি কানতে কানতে, হাবিব ভাই একটা কথা, আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন। হাবিব বলে কোনো অসুবিধা নেই, যাও তোমার ফরেস্ট করেসপন্ডেন্ট বানাই দিচ্ছি। তো আমি এখন উন্মাদের ফরেন করেসপন্ডেন্ট। সো দ্যাটস হাউ বাহ! আমি স্টিল এ উন্মাদ আর কি। ওয়ান্স এ উন্মাদ, ইউ আর অলওয়েজ এ উন্মাদ। না এখন তুমি মানে তুমি শুধু এটা না, এই যে লেখালেখি সাথে যুক্ত হয়েছে প্রথমে, তারপর এই উন্মাদের এই যে কি বলে এটা আইডিয়া জেনারেট করার একজন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পারসনস তুমি, হ্যাঁ। তারপর হচ্ছে আহ, ইয়ে করেছো, হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করেছো, হ্যাঁ, আবার মডেলিং এও করেছো। মডেলিং করছি, আমি হ্যাঁ। আহ, এবং তোমার ওই মডেলিংটা ওই যে দাঁত দিয়ে কাঁটা চামচ চামচ খেয়ে ভেঙে ফেলার। ফেলার যে বিজ্ঞাপন, সেটা খুব বিখ্যাত হয়। সেটা খুবই তো বিখ্যাত, হ্যাঁ, মোস্তফা আমার সরোয়ার চেহারা ফারুকী, বিলবোর্ড হয়ে যায়। হ্যাঁ মোস্তফা সরোয়ার ফারুকী তোমাকে খুঁজে পেলো কি করে? ওইটা ছিল, আমি তো তখন বিজ্ঞাপনে কাজ করতাম কপিরাইটার হিসেবে। তো আচ্ছা। ক্যারেট কমিউনিকেশনে কাজ করতাম। তো তখন ফারুকী ভাইদের সাথে কাজ হইতো। তো তখন ওনারা এসে ওনাদের এরকম একজন ক্যারেক্টার দরকার, তো ওনারা বললেন। তো ওই সময় আমি আবার তখন চন্দ্র কারিগর নাটকটা করি চ্যানেল আই। তো ওই হুম হুম চন্দ্র হুম। কারিগর নাটকে উনি আমাকে দেখে ওনার পছন্দ হয়েছিলেন। তো তারপর আবার ক্যারেটে এসে পরিচয় হয়। তো তখন হি কাস্টেড মি। তো আমার আবার তখন ওই ওই অ্যাক্ট করার জন্য শেভ করতে হয়, কিন্তু নাটকে আবার চুলে মানে দাড়ি। তো পরে আমি স্যারকে বললাম, তো হুমায়ুন স্যার হি ওয়াজ কাইন্ড এনাফ, উনি লিখে দিলেন আমি শেভ করছি গল্পের মধ্যে। তো পরে শেভ টেপ করে আমরা ওই ওই বিজ্ঞাপনটা আমরা না খুব দ্রুত বানাই। মানে ওই ওই হচ্ছে প্রথম আমার সাথে খুব ক্লোজলি কাজ করা ফারুকী ভাইয়ের সঙ্গে। ওনার টিমটা এত এফিশিয়েন্ট ছিল, এবং মজার ব্যাপার কি ওই সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল আদনান আল রাজীব ভাই, হুমায়ুন সাধু ভাই, আহারে অকাল প্রয়াত হুমায়ুন সাধু ভাই ছিলেন। তারপর মোস্তফা কামাল রাজ ভাই ছিলেন, যারা এখন সবাই ডিরেক্টর এবং দে আর অল ডুইং সো ওয়েল। আশফাক টুকুর ভাই ছিলেন। তো আমার এটা খুব ভাবতে ভালো লাগে। তো পরে যেটা হলো, আমরা 2টা বিজ্ঞাপন করছিলাম, একটা হচ্ছে কাঁটা চামচ খেয়ে ফেলা, আর একটা হচ্ছে কুকুরের সাথে কথা বলতেছি আমি। তো কুকুরের সাথে যখন কথা বলতেছি, তো আমি ফারুকী ভাইরে বললাম যে, ফারুকী ভাই আমি কিন্তু কুকুর খুব ভয় পাই। উনি বললো আমিও কুকুর খুব ভয় পাই। তো পরে দেখা গেল যে কুকুরটা আসলে খুবই নিরীহ টাইপের কুকুর, এবং হি অ্যাক্টেড সো ওয়েল, মানে ওরে যেখানে পয়েন্ট দিছে সে কিভাবে যেখানে ওই পয়েন্টে গিয়ে বসছে একদম ফোকাসে টোকাসে। আমরা 2টা শুটিং হাফ বেলা হাফ বেলা করে 2 দিনই শুটিং শেষ। এবং তারপর যখন বের হলো বিজ্ঞাপনটা, বিশেষ করে কাঁটা চামচেরটা, ও মাই গড, বিলবোর্ড টিলবোর্ড হয়ে হোয়াইট প্লাসে সেল টেল নাকি বেড়ে গেছিল। সো ইট ওয়াজ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। এই মজার কথা কি, আমার বাসায় এখনো স্টিকারটা লাগানো আছে একটা আলমারিতে। আমাদের বাসায় একটা নতুন ছেলে ও কাজ করে, ও বিশ্বাসই করতে চাচ্ছে না এটা আমি। হ্যাঁ ভাইয়া এটা আপনার না। আমি বললাম, "না, না, এটা আমি।" না আমি দর্শকদের সাথে একটু ভাগাভাগি করে নিতে চাই। এই যে ওয়াহিদ ইবনে রেজার প্রথম বিজ্ঞাপনের কাজ কিন্তু আমার সাথে। ইয়েস, ইয়েস, সেটা বর্ষার ছিল বইমেলা। বর্ষার বইমেলা, এবং হুম, ইট ওয়াজ মানে খুব দারুণ একটা অভিজ্ঞতা। এবং সেই বর্ষার বইমেলার শেষের টুক যে একটা টুইস্ট ছিল, যে অনেক বই নিয়ে খাবার নিয়ে নেমে আসছে, কিন্তু মানে একটা কি বলে অসহায় অবস্থা, সেটা কিন্তু আহসান হাবিব ভাইয়ের দেয়া আইডিয়াটা ছিল। হ্যাঁ, এবং এটা একটা দারুণ একটা মানে পিকনিক পিকনিক মুডে আমরা করেছিলাম এই হ্যাঁ, ঢাকা শহরের শপিং কমপ্লেক্সে। তো হ্যাঁ, বাপ্পি, জানতে চাইছি যে তোমার তো দেশে এক ধরনের এই সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থাকার ব্যাপার ছিল। তুমি নাটক হুম, করেছো, লেখালেখি এবং সবকিছু মিলিয়ে। হুম, এরপরে তুমি কানাডাতে গেলে এবং পড়াশোনা হুম। করলে। সেখানে এরপরে যেন আরেকটা অধ্যায় তোমার শুরু হলো, যে অধ্যায়টা হ্যাঁ, সেকেন্ড আ চ্যাপ্টার, হ্যাঁ। একেবারেই কি বলবো আন্তর্জাতিক পর্যায়ে। আমরা যে হ্যাঁ, এখন মার্ভেল কমিক্স দেখি বা যে সমস্ত চলচ্চিত্র দেখছি, মার্ভেল কমিক্স ছাড়াও আরো অন্যান্য চলচ্চিত্র তোমার বা অংশগ্রহণ আছে সেখানে। তো হুম। এইটা নিয়ে যদি ছোট করে কিছু বলতে, কি করে শুরু হলো? আর ঠিক এখন কি কাজ করছো? শিওর। আসলে আমার যেটা হলো যে, আমি যখন দেখলাম যে বাই দ্য টাইম আই ওয়াজ মিড টোয়েন্টিজ, আই অলরেডি মানে আমার নিজের, আমি তখন লিড হুমায়ুন স্যারের একটা সিরিজে, আমার নিজের লেখা ধারাবাহিক নাটক যাচ্ছে, আমার টিভি অনুষ্ঠান, আমি বিবিসি বাজে আছি, আমি তখন কপি হেড গ্রে অ্যাডভার্টাইজিং এর। তো আমার কাছে মনে হলো যে আমি সিলিং এ পৌঁছে গেছি, এবং আমি আই রিয়েলি ওয়ান্টেড টু ওয়ার্ক ইন হলিউড ফিল্মস।
তো তখন আমি স্কুলে অ্যাপ্লাই করা শুরু করলাম। তো প্রথম যে স্কুলটা আলটিমেটলি আমি যাই সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া। এটা হচ্ছে ভ্যানকুভার কানাডার। তো ভ্যানকুভারে যাওয়ার কারণ হচ্ছে ওটাকে হলিউড নর্থ বলে, টিউশন ফিটা কম কম্পেয়ার টু আমেরিকান ইউনিভার্সিটি। আর তিন হচ্ছে কি যে ওইখানে ম্যাগাইভার আর এক্স ফাইলস এর শুট হয়েছিল, যেটা হচ্ছে আমার চাইল্ডহুড ফেভারিট শো। আচ্ছা ঠিক আছে, ওই শহরে যাওয়া যায়। তো ওইখানে যখন গেলাম, যাওয়ার পর আই ডিড ওয়েল। মানে আমি কিন্তু ধরো আমি তো বুয়েটে মেকানিক্যালি ছিলাম, মানে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আই ওয়াজ এভারেজ স্টুডেন্ট এট বুয়েট। কারণ হচ্ছে কি আমার কাছে মানে মেবি আই ওয়াজ স্টাডিং দ্যাট, মানে যেটা আসলে আমার মানে ওই সোসাইটাল প্রেশারের কারণে ওটা পড়তে হয়েছে, আসলে হয়তো ওইটা আমি পড়তাম না। তো প্রথমবার যখন আমি গেলাম, মানে আমার সেকেন্ড আন্ডারগ্রেড করতে করতে যাই আমি ইবিসি তে, কারণ হচ্ছে গিয়ে যে ওরা যেহেতু আমার ডিসিপ্লিন ছিল সায়েন্সের, ওরা আমাকে মাস্টার্সে দিচ্ছিল না কানাডা ইউনিভার্সিটি গুলি। তো ওরা বললো যে তুমি ব্যাচেলার করতে আসো, বাট উইল ওয়েভ ইউর 50% ক্রেডিট, শুধু তুমি ফিল্মের কোর্স গুলি করবা। তো আমি বললাম ইটস পারফেক্ট। তো ওইভাবে আমি গেলাম। তো ওইখানে গিয়ে যেটা দেখা গেল যে আমি আসলে ভালো করলাম, মানে আমি ডিনস লিস্টে আমার নাম আসলো, আমার ফিল্মগুলি ফেস্টিভ্যালে গেল যে ফিল্মে আমি কাজ করছি। তারপর আমি সারা কানাডার মধ্যে থেকে ওরা 6 জন সিলেক্ট করছিল একটা বছরে এনবিসি ইউনিভার্সালের একটা ইন্টার্নশিপের জন্য। তো সেখানে আমি 6 মাস ইন্টার্নশিপের, আই ওয়াজ ওয়ান অফ দ্য 6 দে পিক দ্যাট ইয়ার। এবং আমি কাজ করি হচ্ছে সুটস নামে একটা সিরিজ আছে, যেখানে যে মেগান মার্কেল ডাচেস যে এখন, উনি অভিনয় করতেন। তো সেখানে আমি 6 মাস কাজ করি। তো আই হ্যাড এ ভেরি গুড রাদার স্ট্রং পোর্টফোলিও ফ্রম দ্যাট স্কুল। তারপর যেটা হলো অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু জব পাচ্ছিলাম না। ধরো গ্রাজুয়েট করার পর অ্যাপ্লাই করতেছি, কিন্তু চাকরি কেউ ইন্টারভিউর জন্য ডাকে না। মানে 84টা অ্যাপ্লিকেশন আমার কাছে এখন ওই ফোল্ডারটা আছে, আমি 84 জায়গায় অ্যাপ্লাই করছি, কেউ আমাকে ইন্টারভিউর জন্য ডাকে নাই। পরে আমি জানতে পারলাম যে আমার এক ইন্টারন্যাশনাল বন্ধুর কাছ থেকে, যে আমি যেহেতু বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছিলাম, তো ওরা মনে করতেছে যে আমাকে স্পন্সর করতে হবে ওয়ার্ক ভিসা। আমার যে ওপেন ওয়ার্ক ভিসা আছে এটা আসলে ওরা বুঝতেছে না। তা আমি তখন একদম ফ্রেশ গ্র্যাজুয়েট দিয়ে একটা রেজুমে রেডি করলাম। আর আমার আরেকটা ফ্রেন্ড বললো যে তুমি ভিজুয়াল এফেক্টস অ্যানিমেশন স্টুডিওতে যাও, দে হায়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। ও নিজেও সাউথ কোরিয়ার একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তো শি গাইডেড মি। তো আমার কাছে মনে হচ্ছে ওকে ঠিক আছে। তো আমি প্রথম যে স্টুডিওতে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে গিয়ে বারডেল। ওরা হচ্ছে প্রিন্স অফ ইজিপ্ট, সিন্দাবাদ, এই ক্লাসিক 2D কার্টুনগুলির পিছনে স্টুডিও। তারপর ওরা নিনজা টার্টলস করে, টিন টাইটান্স গো করে। তো সেখানে গেলাম আনপেইড ইন্টার্নশিপের জন্য। আচ্ছা ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আমি ঢুকি আগে। আর আমি তখন পার্ট টাইম জব করি ব্রাউন, মানে পার্ট টাইম জব করি হচ্ছে একটা কল সেন্টারে ইউবিসি তে। আর যেহেতু আমি ব্রাউন, আই ওয়াজ ডেস্টিন টু ডু ওয়েল ইন কল সেন্টার। তো ওইটা দিয়ে আমার লিভিং কস্ট চলে যাচ্ছিল। তো পরে ওই ইন্টারভিউতে গেলাম, ইন্টারভিউতে যাওয়ার পর আমাকে বলল যে আহ, আমার ব্যাকগ্রাউন্ড শুনে বললো, তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তো তুমি এত কিছু করছো, এটা বলো নাই কেন? আমি বলছি, বললে তো তোমরা ইন্টারভিউর জন্য ডাকতা না। তখন বললো যে হ্যাঁ ট্রু, আমরা হয়তো তখন মনে করতাম যে তোমার ওয়ার্ক পারমিট নাই। তো দেখে আস্কিং মি যে তুমি কি ট্যাক্স দাও কিনা। আমি বললাম হ্যাঁ ট্যাক্স তো দিই। আমি মনে মনে বলতেছি যে আনপেইড ইন্টার্নশিপের জন্য তুমি ট্যাক্সের কথা জিজ্ঞেস করতেছো কেন? তো মজার কথা হচ্ছে সকাল 11টা ইন্টারভিউ হলো, দুপুর 2টা বাজে ফোন দিয়ে ওরা আমাকে অফার করলো পেইড জবে। তো খুবই চমৎকার অপরচুনিটি, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। এবং মানে ওই যে ফুড ফরমাস খাতার লোক আর কি। ধরো কফি বানাইতে হবে, ময়লা ফেলতে হবে, ডিশ লোড আনলোড করতে হবে, তো কোনো সমস্যা নেই। বেশ 300 জনের একটা বড় স্টুডিও। তো আমাকে আমার ম্যানেজার বললো যে তুমি আসলে এই কাজ করতে করতে তোমার দুপুর 12টা বেজে যাবে, তারপর আমরা তোমার অন্য কিছু অ্যাসাইনমেন্ট দিব। আমি করলাম কি, 10টার মধ্যে সব কাজ শেষ, 9টায় শুরু করে 1 ঘন্টার মধ্যে সব কাজ শেষ। তো ওরা তো অবাক যে তোমার তোমার হাতে কোনো কাজ নাই। বললাম না, আরো কাজ দাও। তো এখন তো বসায় তো আমাদের খাওয়াবে না। তো তখন ওনা আমাকে একটা জিনিস শেখালো যে দেখো 2D অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডকে এভাবে প্রসেস করতে হয়, তুমি কি এটা আমাদের হেল্প করতে পারো কিনা? ইটস এ টেকনিক্যাল থিং, নট অ্যান আর্টিস্টিক থিং। আমরা হ্যাঁ আমি করতে পারবো। বললো যে ঘন্টায় 10টা করে করতে পারলে ইউ শুড বি গুড এনাফ। আমি ঘন্টায় 26টা করে ফেললাম। তো ওরা তখন বললো যে আরে এর তো কাজের ছেলে, মানে কফি বানানোর লোক পাওয়া যাবে কিন্তু ঘন্টায় 26টা করানোর তো লোক পাওয়া যাবে না। তো আই এন্ডেড আপ টেকিং আ লট অফ রেসপন্সিবিলিটি। ওইখানে আমি আউটসোর্সিং এর স্টুডিওর কাছে ম্যাটেরিয়াল পাঠানো, ম্যাটেরিয়াল ডাউনলোড করা থেকে শুরু করে ফ্রিল্যান্স আর্টিস্টদের হায়ার করা, তাদের করা, তাদের পে চেক অ্যাপ্রুভ করা, কাজ অ্যাসাইন করা থেকে শুরু করে প্রচুর কাজ করলাম। এবং আমি কাজ করলাম তখন রিক অ্যান্ড মর্টি নামে একটা সিরিজ, যেটা এখন খুবই বিখ্যাত, মাল্টিপল টাইম এমি পাওয়া। ওইটার সিজন 1-এ আমি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলাম। তো ওই দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্রেক এন্ড দ্যাটস হাউ ইট অল স্টার্টেড। তারপর আস্তে আস্তে তারপরে গেলাম ভিজুয়াল এফেক্টসে। মানে আমার রিক এন্ড মর্টির কাজ শেষ হওয়ার পর ওনা আমাকে অফার করলো প্রোডাকশন কোঅর্ডিনেটর রোল।
এবং বলল যে পুস ইন দ্য বুটস একটা সিরিজ হবে ড্রিমওয়ার্কস এর, সেটাই কাজ করার কথা। আমি পুস ইন দ্য বুটস এর মুভিটা আমার অতটা ভালো লাগে নাই, সেই জন্য আই ওয়াজন্ট কোয়াইট শিওর অ্যাবাউট ওয়ার্কিং ফর দ্য সিরিজ। তো তখন একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম, মুভিং পিকচার্স কোম্পানি, ওদের স্টুডিওটার নাম, ওরা হচ্ছে লাইফ অফ পায়ের জন্য অস্কার পাওয়া। তো আমি গেলাম, তো আমাকে বলতেছে যে আমাদের তো খুব বড় কোম্পানি, তুমি কোথা থেকে আসছো অরিজিনালি? আমি বলছি আমি বাংলাদেশ থেকে আসছি। ও বললো যে হ্যাঁ, উই হ্যাভ এ অফিস ইন বাংলাদেশ। আমি বললাম নো নো, ইউ হ্যাভ এ অফিস ইন ব্যাঙ্গালোর, দ্যাটস ইন্ডিয়া, দ্যাটস দ্য কান্ট্রি নেক্সট ডোর। তো ওরা তখন একটু অপ্রস্তুত হয়ে গেল যে না না, সরি সরি। না না না, সরি বলার কিছু নাই, ব্যাঙ্গালোর ইজ ভেরি ক্লোজ, আই ক্যান সি ইট ফ্রম মাই ব্যালকনি। এইটা বললাম, তুমি হাসতেছো, ওরাও হেসে দিল। হেসে দিয়ে অফার্ড মি দ্য রোল, অ্যাসেট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর। এবং ফার্স্ট শো আমাকে বললো যে গেম অফ থ্রোনস এ তুমি কাজ করবা, হ্যাভ ইউ হার্ড অফ ইট? আমি বললাম যে ইয়েস, আই হ্যাভ হার্ড অফ গেম অফ থ্রোনস। তো সেখান থেকেই শুরু, তারপর একটার পর একটা, ডিসির ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান থেকে মার্ভেলের সিভিল ওয়ার, ডক্টর স্ট্রেঞ্জ, গার্ডিয়ান্স 2, এবং এখন স্পাইডারম্যান নো ওয়ে হোম। এই তো, দ্যাটস দ্য দারুণ। জার্নি। মানে আরেকটা বিষয়, অ্যানিমেশন নিয়ে তুমি একটা কাজ করছিলে, সেটা হচ্ছে যে সার্ভাইভিং 71, এবং আরেকটা কার্টুন ছিল, 2D কার্টুন, চাচা বাহিনীর আজব কাহিনী। হুম। মানে সব দুটোই বোধহয় মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র না করে। না না, সার্ভাইভিং চাচা বাহিনী আজব সার্ভাইভিং কাহিনী ছিল, 71 হচ্ছে মুক্তিযুদ্ধের। সার্ভাইভিং 71 হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। হ্যাঁ, চাচা বাহিনী আর আজব কাহিনী ছিল একটা 3D বাচ্চাদের জন্য একটা সিরিজ, যেটা আমরা করতে আচ্ছা চাচ্ছিলাম। তো আচ্ছা ওইটা আমরা বেশ কয়েকটা পর্ব করি, ওটা আসলে আমাদের বিনিয়োগের অভাবে জিনিসটা ঝুলে আছে, জিনিসটা আমরা কোথাও দিতে পারছি না, কারণ অ্যানিমেশন ক্যান বি ভেরি কস্টলি মিডিয়াম। তো এটা আসলে আমরা একদম। অনেক সময় বুঝতে চাই না যে অ্যানিমেশন কেন এতটা কস্টলি হয়। আর সার্ভাইভিং 71টা যেটা হচ্ছে কি যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা অ্যানিমেটেড শর্ট ফিল্ম, এটা 2D একটা অ্যানিমেটেড শর্ট ফিল্ম। তা আমার গোলটা হচ্ছে গিয়ে যে আমি এই শর্ট ফিল্মটা বানিয়ে যদি ফেস্টিভ্যালে ভালো করে, গ্রহণযোগ্যতা পায়, ক্রিটিক এবং অডিয়েন্সের গ্রহণযোগ্যতা পায়, তাহলে আমি সেটি দেখিয়ে আমি একটা ফিচার ফিল্মের জন্য অথবা একটা লিমিটেড সিরিজের জন্য আমি ফান্ডিং অ্যাপ্লাই করবো। সো দ্যাটস দ্য গোল। তো আচ্ছা সার্ভাইভিং 71-এ আমরা, মানে আমি, মানে আসলে একটা যুদ্ধের গল্প তো একটা ফিল্মে বলা সম্ভব না, কিন্তু আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে কি কিছু পয়েন্ট দেখাতে চেয়েছি, মাইনরিটির উপর যে আমাদের অত্যাচার হয়েছিল, নারীদের উপর যে অত্যাচার হয়েছিল সেটা দেখিয়েছি। আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে যে আমাদের রাজাকারদের ভূমিকাটা দেখিয়েছি, এবং আমি দেখাবো হচ্ছে আমাদের সাধারণ মানুষের রেজিলিয়েন্সিটা। মানে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আসলে 9 মাসে যে আমরা যুদ্ধটা আমরা শেষ করতে পারি, এটার ফুল ক্রেডিট গোজ টু দ্য কমন পিপল। কারণ ম্যাস পিপল 99.99% ওয়াজ বিহাইন্ড, ইউনো, বিহাইন্ড দিস মুক্তিযুদ্ধ, মানে সবাই এর পিছনে ছিল। এই 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 এই- এই সাধারণ মানুষগুলির কথা কিন্তু আমরা জানি না। মানে এই প্রথম এই আইডিয়াটা আমার মাথায় এসেছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, একদম সাধারণ একজন মুক্তিযোদ্ধা। তো তিনি ধরা পড়ছিলেন, হাত বাঁধা, চোখ বাঁধা, তাদের মুভিং ট্রেনে নিয়ে যাচ্ছে, তো গুলি করে চলন্ত ট্রেন থেকে লাঠি দিয়ে ফেলে দিচ্ছে। আমার বাবার টার্ন যখন আসে তখন ওরা রিলোড করতেছিল, ওদের গুলি শেষ হয়ে গেছে। আমার বাবা শুনতে পায় যে পানি যাচ্ছে, তো সে খুব ভালো সাঁতারু ছিল, তো সে লাফ দেয়, লাফ দিয়ে বেঁচে যায়। তো আমার কাছে তখন মনে হচ্ছে যে সাচ এ সিনেম্যাটিক স্টোরি, এবং এটা হচ্ছে একদম কমন একটা মানুষের স্টোরি। তো এরকম তো হাজার হাজার ব্যাপার আছে। তো আই ওয়ান্টেড টু শো দ্যাট। এবং আমি, তুমি যদি ট্রেলারটা দেখো, আই ট্রাই টু আমি পোর্ট্রে দেখেছি। ইট ইন এ ভেরি ফ্যান্টাস্টিক্যাল ম্যানারে আমি জিনিসটা করেছি। একদম। এবং এটার কারণটা ছিল আমি চাচ্ছি যে এটার যেন রিচটা হয় ইয়াঙ্গার জেনারেশন, এবং ইয়াঙ্গার জেনারেশন অ্যাক্রস দ্য গ্লোব। মানে যে আমাদের যুদ্ধ সম্পর্কে কিছু জানে না, সেও যেন এটা দেখতে আগ্রহী হয়, পরে এটা দেখে যেন তার ভিতরে একটা আগ্রহ জাগে, যে এটা কি হলো ব্যাপারটা, আমি একটু গুগল করে দেখি তো এই যুদ্ধটা সম্পর্কে জানি। দ্যাট ইজ মাই গোল। মানে ওইটা যদি আমি অ্যাচিভ করতে পারি, দ্যাটস ইট। এর বেশি আসলে আর চাওয়া পাওয়ার কিছু নাই, বাকিটা পরেরটা পরে দেখা যাবে। সো আমরা সেটাই আসলে মানে কোভিড এর জন্য আমাদের কাজটা একটু পিছিয়ে গেছে, আমরা আবার শুরু করছি। আমি নিজেও অন্যান্য কাজে, যে স্পাইডারম্যান করতে গিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছিলাম, সত্যি কথা, 12-14 ঘন্টা করে কাজ করতাম। তো নতুন বছরে আমি একটা নতুন জব শুরু করছি, রিলেটিভলি কম স্ট্রেসে কাজ কাজ হওয়ার কথা। তো এবং কোভিড থেকে যেহেতু এখন একটু বেটার হচ্ছে সারা পৃথিবীর পরিস্থিতি, আশা করছি আমরা সার্ভাইভিং 71টা আবার পুরো দমে শুরু করতে পারবো। একদম একদম। বাপি, আমরা আহ, শেষের দিকে হ্যাঁ। শেষের দিকে আমরা তোমার কাছে জানতে চাইবো যে এখনকার সময়ে তো যে বাংলাদেশে এক ধরনের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র বানাচ্ছেন, এবং অনেক তরুণ যারা রয়েছেন তারা
ছোট, ছোট স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাচ্ছেন এবং অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে। আমরা যখন আসলে ফিল্ম নিয়ে আমি ব্যক্তিগতভাবে যখন লেখালেখি শুরু করি বা আসলে তোমরা যখন ভাবছিলে, আমরা যখন ভাবছিলাম সবাই যে মানে ফিল্ম কেন হয় না ভালো বাংলাদেশে? ওইরকম একটা সময়ে কিন্তু ইনস্টিটিউশন সেরকম ছিল না এবং একদমই আমরা ছিল একটা না, একদমই ছিল না। ভ্যাকুয়াম এর মতো ছিল। কিন্তু এখন কিন্তু একটা জোয়ারের মতো এসছে। সবাই ছবি নিয়ে ভাবছে, লিখছে, বানাচ্ছে, দেখছে। তো তুমি এটা নিয়ে আসলে তোমার মন্তব্য কি বা তুমি আসলে এটা কিভাবে ব্যাখ্যা করো? আমার আমার মনে হয় কি জানো, আমরা যখন এই ধরনের চিন্তাটা করছিলাম তখন কিন্তু আমাদের ইন্টারনেট অ্যাক্সেসটা ওরকম ছিল না। দ্য মোমেন্ট ইন্টারনেট চলে আসলো পৃথিবীটা খোলা হয়ে গেল। আমি রিসোর্সেস পাওয়া শুরু করলাম। আমি চাইলেই গুগল করে জানতে পারছি একটা, এটা এখন একটা ক্যামেরার শটের কম্পোজিশন হোক, একটা স্ক্রিন রাইটিং এর টেকনিক হোক, একটা অ্যাক্টিং এর টেকনিক হোক, জাস্ট একটা ইউ আর ওয়ান সার্চ অ্যাওয়ে ফ্রম লার্নিং দিস থিং। তো এই জন্য এখন এরকম ইনস্টিটিউশন দাঁড়াচ্ছে, আমরা জানতে পারছি ইজিলি। এখন আমি একটা বই পড়তে পারছি, আগে কিন্তু আমাদের বই, একটা ফিল্ম মেকিং এর উপর একটা বই তুমি পাবা না, তো তোমাকে খুঁজে একদম, গিয়ে একদম। হয় ইন্ডিয়া থেকে আনতে হবে বা ইংল্যান্ড থেকে আনতে হবে। এখন হচ্ছে তুমি ইজিলি অর্ডার করে অনলাইনে পাচ্ছ। তো দ্যাটস দ্য পাওয়ার অফ ইন্টারনেট। আই থিঙ্ক দ্যাট হ্যাজ চেঞ্জ সিগনিফিকেন্টলি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমাদের মোবাইল ফোন দিয়ে আমরা একটা সিনেমা বানাতে ফেলতে পারি, ক্যামেরা এত ভালো হয়ে গেছে। এই সহজলভ্যতা, ডিজিটাল ক্যামেরার যে টেকনোলজি রেভলিউশনটা, এটা আমাদের খুব হেল্প করছে। তো এই জন্য এখন আমরা প্রচুর মেকিং দেখছি এবং আমাদের একটা ভালো ধারণা হয়েছে কালার সম্পর্কে, কম্পোজিশন সম্পর্কে। লাস্ট যেটা সেটা হচ্ছে যেখানে আমরা এখনো স্ট্রাগল করছি সেটা হচ্ছে স্টোরিটা। মানে আমাদের অ্যাজ এন অডিয়েন্স আমরা এখনো জনরা ড্রিভেন মুভি নিতে পারি না। মানে আমরা সবকিছুই চাই, একটু অ্যাকশন চাই, একটু রোম্যান্স চাই, এক চিমটে হিউমার চাই। এটা তো আসলে হয় না, তাই না? মানে জন উইক সিনেমায় যে অ্যাকশন আছে ওইখানে তো ওরকম অন্য কিছু নাই, এন্ড দ্যাটস ইটস অ্যান অ্যাকশন মুভি। তো আমরা, আমার ধারণা অ্যাজ এন অডিয়েন্স এবং আমরা যখন জনরা ড্রিভেন মুভিটা একসেপ্ট করা শুরু করব, বাংলাদেশে আরো নতুন নতুন কাজ হবে, আরো ভালো ভালো কাজ হবে। বিশেষ করে এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম গুলি অনেক পুশ করছে, একটু বাজেট দিচ্ছে, নির্মাতাদের স্বাধীনতা দিচ্ছে, তো অনেকে অনেক জিনিস এক্সপেরিমেন্ট করতে পারছি যেটা হয়তো নর্মালি টিভিতে করতে পারতো না। যেটা আমাদের ফোকাস দেওয়া উচিত, আমি মনে করি আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এখনো খুবই বাজে, একদম মান্ধাতা আমলের ডিস্ট্রিবিউশন সিস্টেম। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডিস্ট্রিবিউশনের কারণে চলচ্চিত্র নির্মাতারা বিনিয়োগটা উঠায় আনতে পারে না। ওইটার দিকে আমার মনে হয় একদম কাঠামোগত দিক থেকে মনোযোগ দিয়ে এটাকে ঠিক করা উচিত, যাতে বিনিয়োগকারীরা আসেন এবং একটা বড় ইনভেস্ট হয়। কারণ চলচ্চিত্র এট দি এন্ড অফ দ্য ডে এটা একটা ইন্ডাস্ট্রি। এটা যদি আমি ইন্ডাস্ট্রি হিসেবে না দেখি তাহলে না আসলে সাস্টেইন করবে না। মানে ফর এন এক্সাম্পল, আমি এবার এসে আমি খুব অল্প সময়ের জন্য আসছি, আমার আব্বার শরীরটা ভালো না, তাকে দেখতে আসা। তারপর আমি চেষ্টা করছি, যেহেতু হলে বেশ কয়েকটা ভালো ভালো সিনেমা চলছে বাংলাদেশে দেখার, আমি নোনা জলের কাব্যটা দেখার সৌভাগ্য হয়েছে, রেহানা মারিয়ম নূর আর লাল মোরগের ঝুঁটি, এই দুইটা দেখবো। কিন্তু মানে কম্পেয়ার টু ওয়েস্টার্ন ফিল্ম, ওই ফিল্মগুলি দর্শক কিন্তু কম, মানুষ কিন্তু ওরকম বেশি যাচ্ছে না। তো এইটা কেন যাচ্ছে না, এটা আসলে আহ অনেক রকমের সাপোর্টের ব্যাপার আছে। মানে একটা হচ্ছে গিয়ে যে মিডিয়ার সাপোর্ট একটা দরকার আছে, দুই হচ্ছে গিয়ে যে হলেরও একটা সাপোর্টের দরকার আছে। এখন যদি ব্যাপারটা বলি যে যদি গভর্নমেন্টের একটা সাবসিডি থাকে, যে লোকাল ফিল্ম যদি আপনি দেখান আপনার একটা ট্যাক্স রিবেট পাবেন বা আপনি কিছু ছাড় পাবেন হলের মালিক, তখন হলের মালিক কিন্তু সিনেপ্লেক্স একটা হল দিয়ে রাখবে লোকাল সিনেমার জন্য। তখন কিন্তু তার ওইটা ওয়ারিড হতে হবে না যে না আমি তো স্পাইডারম্যান না চালালে পয়সা বানাতে পারবো না। So you have to treat it as a business to make money, and that's the only way to make it sustainable. না হলে যেটা হবে যে হঠাৎ করে একটা মুভি হবে রেহানা মারিয়ম নূর, যেটা কানজে যাবে, তারপর নেক্সট সিনেমাটা হয়তো 2 বছর 3 বছর পর হবে, কিন্তু সেটা তো আসলে মানে ভায়াবল ইন্ডাস্ট্রি না ব্যাপার না, সেটাই। একটা হ্যাঁ। ইন্ডাস্ট্রি না। তো আমার ধারণা ইটস অ্যাবাউট টাইম। এখন আমাদের এনাফ ইয়াং ট্যালেন্ট আছে, এনাফ কারিগরি সাপোর্ট আছে। এখন ইটস অ্যাবাউট টাইম টু গেট দ্য সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট to make it an industry and really make an impact. So that's, না it's সেটাই মানে about time. একদম, একদম। মানে এটা আসলে সরকারিভাবে এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি এবং এটা এত খরুচে কারখানা যে এই হ্যাঁ, হ্যাঁ। খরচটা আসলে একার পক্ষে তো সম্ভবই নয়। এমনকি আসলে একটা গোষ্ঠীর ছোট গোষ্ঠীর পক্ষেও সম্ভব নয়। সেই কারণে আসলে সরকারিভাবে যদি এগিয়ে আসা হয় এবং নানা ধরনের কর মওকুফ এগুলো বিষয়গুলো নিয়ে যদি সাহায্য করা হয় তাহলে সম্ভব। তবে যে কথাটা তুমি মাঝখানে বললে সেটা খুব ইম্পোর্টেন্ট
খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গল্প। আমরা হ্যাঁ, গল্পের ব্যাপারে গল্প। খুবই উদাসীন এবং হ্যাঁ, হ্যাঁ। একটা গল্পকে ঘষে মেজে সেটাকে চিত্রনাট্যে রূপান্তর করা এবং সেটাকে চলচ্চিত্র উপযোগী করে তোলা। হু, হু। অ্যা সেটা যে অনেকগুলো স্তর পেরিয়ে গিয়ে একটা চিত্রনাট্য করতে হয়, হ্যাঁ, সেইগুলোর জায়গায় আমার মনে হয় খুব হুড়োহুড়ি হয়, তাড়াহুড়ো হ্যাঁ। করে করা হয়, যে কারণে খুব আসলে অনেক তাড়াহুড়ো ধরনের করা হয়। হ্যাঁ। হ্যাঁ, ফাঁক-ফোকর রয়ে যায়। এগুলো আছে। তো ওয়াহিদ ইবনে আমি তোমাকে রেজা। একটা ছোট্ট উদাহরণ দিতে পারি সিউর, এই বলো। স্ক্রিপ্টিং এ। এটা দিয়ে শেষ করে হ্যাঁ, দেই। মানে হ্যাঁ, আমি সিউর। আমার জীবনের গোল হচ্ছে আমি ওয়েস্টার্ন ওয়ার্লড এর রাইটার হিসেবে কাজ করব। স্ক্রিন রাইটার হিসেবে। দ্যাটস দ্য গোল, আল্টিমেট গোল। তো গত বছর মানে এই বছর আমি ১ম লেখা শুরু করি। ওখানে একটা বাচ্চাদের জন্য আমি একটা সিরিজে ৩ টা পর্ব লিখেছি। সিরিজটার নাম হচ্ছে মমলু অ্যান্ড ফ্রেন্ডস। তো এটা ৪ টা দেশ মিলে প্রোডাকশনটা করছে। ফিনল্যান্ড, বেলজিয়াম, ইউকে অ্যান্ড কানাডা। তো আমাদের এটার এইম হচ্ছে ২ থেকে ৪ বছরের বাচ্চাদের। তা আমি ৩ টা পর্ব লিখি এবং প্রত্যেকটা পর্ব এই ৪ টা দেশের কনসালটেন্টকে অ্যাপ্রুভ করতে হয়েছে। এক্সিকিউটিভ প্রোডিউসার, ডিরেক্টরকে অ্যাপ্রুভ করতে হয়েছে। তারপর তারা যেটা করেছে কি, একজন আর্লি চাইল্ডহুড এডুকেশনের উপর একজন প্রফেসর, স্পেশালিস্ট। ইউএফটি, ইউনিভার্সিটি অফ হুম, টরন্টোর প্রফেসরকে নিয়ে আসছে হচ্ছে গিয়ে শুধুমাত্র কনসালটেন্ট হিসেবে ফর দিস স্ক্রিপ্ট। অ্যান্ড দে গেভ অ্যাক্টিভ নোট, যে নোটসের উপর বেস করে আমরা হয়তো সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট, ফোর্থ ড্রাফট, ফিফথ ড্রাফট পর্যন্ত যেতে হয়েছে। একদম, তো এইটা একদম। হচ্ছে একদম ছোট ছোট ৭ মিনিটের কন্টেন্ট। তুমি যদি চিন্তা করে দেখো তাহলে একটা ফিচার ফিল্মের জন্য কি পরিমাণ এফোর্টটা দেওয়া উচিত। আমরা হ্যাঁ, হয়তো সেটা 10% করি আর কি। সেটাই। আমি আমি সেটাই বলছি যে আপ আ চলচ্চিত্রের মূল কাজটা কিন্তু প্রি-প্রোডাকশন এবং যেই স্ক্রিপ্টিং এবং সেই যে ঘষা মাজা, সেই প্রি-প্রোডাকশন এ যদি ঠিকঠাকভাবে করা যায়, সেটার মানে 100% উঠিয়ে আনা যায় আমাদের প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন, ফাইনাল প্রোডাকশন এ আমরা সেটার একটা প্রতিচ্ছায়া দেখতে পাই। যে কারণে সেটা অনেক বেশি আ গোছানো, পরিচ্ছন্ন মনে হয়। তো সেটা তো আসলে আমরা করি না। আমরা এটা তাড়াহুড়ো করে কাজে নেমে পড়ি। তারপরে সেটা নিয়ে এখন জোড়া তালি দিয়ে কোনরকম কাজটা করে মুক্তি দিয়ে দিই। তো ওয়াহিদ ইবনে রেজা, তোমাকে অনেক ধন্যবাদ। আ আমাদের সময় দিয়েছো। থ্যাংক এবং ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি বিধান। খুব আ ভালো লাগলো। অনেকদিন পর আমরা একসঙ্গে অনেকক্ষণ কথা বললাম। ইটস আড্ডা বিন আ দিলাম। হোয়াইল। তাও ক্যামেরায় নিশ্চয়ই আমরা তুমি বাংলাদেশ ছাড়ার আগে নিশ্চয়ই আমাদের মধ্যে আবার দেখা হবে আবার দেখা কোথাও হবে বাইরে ইনশাআল্লাহ। স্টুডিওতে। তো অনেক ধন্যবাদ এবং দর্শক যারা আপনারা এতক্ষণ আমাদের এই আলাপচারিতা দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং নিশ্চয়ই ওয়াহিদ ইবনে রেজাকে আপনারা চেনেন। কিন্তু এটা অনেকটা হয়ে গেল ২ বন্ধুর গল্প করার মতো, কিন্তু এর মধ্য দিয়ে আসলে আমরা বাপ্পির কাজের যে ভুবন, সেটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকুন।